লেখিকা সুপ্রিয়া ঘোষের প্রতিবাদ। বৌমা, আজ যখন ও বাড়ি যাবে এই প্যাকেটগুলো নিয়ে যেও। হাত বাড়িয়ে শাড়ির প্যাকেটগুলো নিতে নিতে রিনি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি আছে মা এতে? এতে তোমার মা আর কাকিমাদের জন্য শাড়ি আছে, উত্তর দিলেন অপলা দেবী। আজ রিনির অষ্টমঙ্গলা, বিয়ের পর প্রথমবার বাপের বাড়ি ফিরে যাওয়ার দিন। একটু পরে বেরোবে ওরা। রিনি প্যাকেটগুলোর দিকে চেয়ে থেকে মনে মনে একটু অন্য কথা ভাবল। বিয়ে হয়ে এই বাড়িতে আসার সময় ওর বর ঋষি আগেই সতর্ক করেছিল ওর মা নাকি বড্ড রাগী আর গম্ভীর। কথাটা যে ভুল নয় তার প্রমাণ রিনি দুদিন আগেই পেয়েছিল। প্রথম দিন নতুন বউ দেখতে যখন কাকিমা শাশুড়িরা এসেছিলেন, মেজ কাকিমা বলেছিলেন, এই এলাম বৌমা, আবার কবে আসতে পারবো জানি না। তোমার শাশুড়ি যা মানুষ, আমাদের সাথে আর যোগাযোগ রাখতে দিলে হয়। পাশ থেকে ছোট কাকিমা উনি ফোড়ন কেটে উঠেছিলেন। তার আগে দেখো দিদি, নিজের বৌমার সাথে কতদিন ঘর করতে পারে। সারা জীবন তো আমাদের সাথে ঝগড়া করেই কাটিয়ে দিল। তা বৌমা সাবধানে থেকো, তোমার শাশুড়ি মানুষটা কিন্তু খুব একটা সুবিধের নয়। সেদিন রিনি কোনো কথা বলেনি, ঋষিকেও কিছু জানায়নি, কিন্তু মনের কোণে শাশুড়িকে নিয়ে একটা আলগা ভয়ের মেঘ জমা হয়েছিল। যদিও ওই 4-5 দিনে শাশুড়ির মধ্যে তেমন কোনো উগ্র আচরণ সে দেখেনি, তবে হ্যাঁ, উনি কথা খুব কম বলেন। ঋষিকে জিজ্ঞেস করায় ও বলেছিল, বাবা মারা যাওয়ার পর থেকে মা এমন চুপচাপ হয়ে গেছে। শাশুড়ির দেওয়া প্যাকেটের দিকে তাকিয়ে রিনি দ্বিধা নিয়ে বলল, আমি আর আপনার ছেলে মিলে তো ও বাড়ির সবার জন্য কেনাকাটা করেছি মা, আবার এসব কেন? অপলা দেবী শান্ত চোখে তাকিয়ে বললেন, এগুলো আমার তরফ থেকে, তুমি নিয়ে যাও বৌমা। রিনি আর কথা বাড়ালো না, আলতো করে ঘাড় নেড়ে সায় দিল। পাশে দাঁড়িয়ে ঋষিও তখন তৈরি হচ্ছিল। অপলা দেবী ছেলের দিকে ঘুরে বললেন, সাবধানে যাবি বাবা, আর সাবধানে ফিরে আসবি। বেরোনোর সময় রিনি আর ঋষি দুজনেই অপলা দেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করল। অপলা দেবী মাথায় হাত রেখে নিঃশব্দে আশীর্বাদ করলেন। বাপের বাড়ি পৌঁছে রিনি উপহারগুলো সবার হাতে তুলে দিল। মা কাকিমাদের হাতে শাড়িগুলো দেওয়ার সময় বলল, মা কাকিমা, এই 4টে শাড়ি আমার শাশুড়ি তোমাদের জন্য পাঠিয়েছেন। মেজো কাকিমা শাড়িটা হাতে নিয়ে ভাঁজ খুলে দেখতে দেখতে বললেন, দেখেছো দিদি, আমাদের বেয়ানের মনটা কত বড়। শাড়িগুলো সত্যি খুব সুন্দর হয়েছে। বাকি সবাইও শাশুড়ির রুচির আর উদারতার প্রশংসা করতে লাগলো, কিন্তু রিনির মনের ভেতর খটকাটা থেকেই গেল। ওর কাকি শাশুড়িরা তবে অত বিশ্রী কথা কেন বললেন? আবার পরক্ষণে নিজেকে বোঝালো রিনি, এখন তো নতুন নতুন সম্পর্ক, তাই হয়তো সবার সামনে ভালো সাজতে চাইছেন ওর শাশুড়ি। যাই হোক, বাপের বাড়ির হইচই আর আদরে 1.5টা দিন দেখতে দেখতে কেটে গেল। ফেরার সময় রিনির মা দরজায় দাঁড়িয়ে মেয়েকে জড়িয়ে ধরে বললেন, শাশুড়ির সাথে মিলেমিশে থাকবি মা, ওনাকে নিজের মায়ের মতোই দেখিস। রিনি মাথা নেড়ে সায় দিল। শ্বশুরবাড়ি দরজায় পা দিতেই অপলা দেবী বরণডালা নিয়ে এগিয়ে এলেন। হাসি মুখে রিনিকে বরণ করে ঘরে তুললেন। ঘরে ঢুকে রিনি আঁচল থেকে একটা ছোট কাপড়ের পুটলি বের করলো, শাশুড়ির হাতে দিয়ে বলল, মা, এটা কাকিমা দিয়েছে ও বাড়ি থেকে, চাল আর সুপারি বাঁধা আছে। অপলা দেবী পুটলিটা হাতের তালুতে নিয়ে কিছুক্ষণ চেয়ে রইলেন, তারপর হালকা হেসে বললেন, এসব নিয়ম তোমরা আজকালকার মেয়েরা মানো নাকি? রিনি একটু ইতস্তত করে বলল, না মানে মা, আপনি যদি কিছু মনে করেন তাই নিয়ে এলাম। অপলা দেবী পুটলিটা টিপয়ের ওপর রেখে রিনির দিকে তাকালেন, এখানে বসো বৌমা, তোমায় কটা কথা বলি। রিনি লক্ষ্মী মেয়ের মতো খাটের একপাশে এসে বসল। ঋষি ততক্ষণে হাত মুখ ধুতে নিজের ঘরে চলে গেছে। অপলা দেবী রিনির খুব কাছে এসে বসলেন, চোখের দিকে তাকিয়ে ধীর গলায় বললেন, দেখো বৌমা, এই বাড়িটা এখনো তোমারও, এই সংসারের ভালো মন্দ দেখার দায়িত্ব এখন তোমার। রিনি চুপ করে শুনছিল। অপলা দেবী আবার বললেন, দায়িত্ব মানে কিন্তু আমি তোমায় সংসারে রান্না বা ঘর মোছার কথা বলছি না। দায়িত্ব মানে হলো কি করলে এই সংসারের মানুষগুলো হাসি খুশি থাকবে, বা কোনটা করলে বাড়িতে অশান্তি হবে না, কোন নিয়মটা মানলে সংসারের উপকার হবে, আর কোন নিয়মটা মানুষকে ছোট করে।
তা বুঝে চলাই হলো আসল দায়িত্ব। রিনি বুঝতে না পেরে শাশুড়ির দিকে চেয়ে রইল। অপলা দেবী চালের পুটলিটার দিকে নির্দেশ করে বললেন, এই যে তোমার কাকিমা আসার সময় তোমার সাথে করে এক মুঠো চাল পাঠালো, এর অর্থ কি জানো? রিনি না সূচক মাথা নাড়ল। এর মানে হলো এই চালটা দিয়ে যেন আমি তোমায় ভাত বানিয়ে দিই। আচ্ছা বৌমা, সাথে তো আমার ছেলেও ছিল, তার জন্য তো চাল পাঠাইনি। রিনি উত্তর দিতে পারল না। বাড়িতে তো আমিও আছি, আমার জন্যও তো পাঠাতে পারতো, পাঠায়নি। কারণ ওরা মনে করে আমাদের রান্না করার মতো চাল আমাদের ঘরে আছে, কিন্তু তোমার রান্নার মতো চাল এই ঘরে নেই। সমাজ ইচ্ছে করেই তোমায় পর করে রাখছে। রিনি অবাক হয়ে শুনছিল। অপলা দেবী থামলেন না। আমি তোমার মা বা কাকিমাকে দোষ দিচ্ছি না, তারা সমাজে চলে আসা নিয়মটাই অন্ধের মতো পালন করেছেন। কিন্তু এবার তুমি নিজে ভেবে বলো তো বৌমা, এটা কি আদৌ কোনো ঠিক নিয়ম? রিনির মনের ভেতর একটা ধাক্কা লাগলো। সত্যিই তো, যে বাড়িতে দুজন মানুষের নিত্যদিনের খাবার হচ্ছে, সেখানে একটা মেয়ের জন্য বাপের বাড়ি থেকে চাল বেঁধে পাঠাতে হবে কেন? সে কি এই পরিবারের অংশ নয়? অপলা দেবী আবার বললেন, যেটা তোমার নিজের যুক্তিতে মানতে অসুবিধা হবে সেটা কারোর মন রাখার জন্য মানবার কোনো দরকার নেই। উনি আর দাঁড়ালেন না, উঠে দাঁড়িয়ে বললেন, আজ রান্নার কাকিমা আসবে না বলেছে বৌমা, আমি রান্না বসাচ্ছি, তুমি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নাও। রিনি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে খাটের ওপর চুপচাপ বসে রইল। মাথার ভেতর শাশুড়ির কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। কত সহজ অথচ যুক্তিপূর্ণ কথা। এই মানুষটাকে নিয়ে কাকিমারা অত ভুল ধারণা দিল কেন? ঋষি তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ঘরে ঢুকে বলল, কি ভাবছো এত? রিনি চমকে উঠে বলল, কিছু না, আমি আসছি। রিনি সোজা রান্নাঘরে গিয়ে দাঁড়ালো। অপলা দেবী তখন কড়াইয়ে সবজি দিচ্ছিলেন। রিনি এগিয়ে গিয়ে বলল, মা, এবার আপনি সরে আসুন, বাকিটা আমি সামলে নিচ্ছি। অপলা দেবী রিনির দিকে তাকিয়ে মৃদু হাসলেন। রিনি হাত বাড়িয়ে শাশুড়ির কাছ থেকে খুন্তিটা নিল। অপলা দেবী আর জোরাজোরি করলেন না, হালকা হেসে সরে দাঁড়িয়ে বললেন, তাহলে আমি আনাজগুলো ধুয়ে দিচ্ছি, তুমি মশলাটা কষাও। রান্নাঘরে দুজনে মিলেমিশে কাজ সারলো। ঋষি দরজায় এসে দাঁড়িয়ে মা আর বউকে একসাথে কাজ করতে দেখে স্বস্তির শ্বাস ফেলল, কিন্তু কিছু বলল না। এর দিন কয়েক পরের কথা, দুপুরের দিকে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শুনে রিনি দরজা খুলতেই দেখল এক মহিলা দাঁড়িয়ে আছেন। রিনিকে দেখেই তিনি একগাল হেসে ভেতরে ঢুকে এলেন। তুমি নিশ্চয়ই নতুন বউ? আমি ঋষির পিসি হই, বিয়েতে আসা হয়নি গো বৌমা, তাই আজ এলাম। রিনি ব্যস্ত হয়ে ওনাকে বসতে দিল, প্রণাম করে এক গ্লাস জল এগিয়ে দিল। পিসি শাশুড়ি একটু বসে ব্যাগ থেকে একটা ছোট কৌটো বের করে রিনির হাতে দিয়ে বললেন, একজোড়া কানের দুল এনেছি বৌমা, বিয়েতে তো আসতে পারিনি, তাই এখন দেওয়া। রিনি বিনয়ের সাথে বলল, এসবের কি দরকার ছিল পিসিমা? পিসি শাশুড়ি ফিসফিস করে বললেন, আসলে আসতে পারিনি বললে ভুল হবে, ইচ্ছে করেই আসিনি। তোমার শাশুড়ি যেভাবে নিমন্ত্রণ করেছিল বৌমা, তাতে আর কোনো মানি মানুষের আসার ইচ্ছা হয় না। রিনি কিছু বলার আগেই পিসি শাশুড়ি আবার বলতে শুরু করলেন, তোমার শ্বশুর বেঁচে থাকতে আমার ছেলের বিয়েতে একজোড়া সোনার দুল দিয়েছিল আমার বৌমাকে, বেশ ভারী ছিল সেটা। তা আমার তো আর অত সামর্থ্য নেই, তাই হালকার ওপর যা পারলাম দিলাম। না দিলেও আবার কথা উঠবে, তোমার শাশুড়ি হয়তো রটিয়ে দেবে, আমার ছেলের বউকে পিসি কিচ্ছু দিল না। কথাগুলো রিনির শাশুড়ির কানেও যাচ্ছিল। অপলা দেবী পাশের ঘর থেকে বেরিয়ে এসে প্লেটে করে মিষ্টি আর চা ননদের সামনে রাখলেন, কিন্তু ননদের কথাগুলো কোনো প্রতিবাদ করলেন না। এমনকি বাড়িয়ে কোনো খাতির জমানোর চেষ্টা বা আলাপ জমানোর ভানও করলেন না। শান্ত মুখে শুধু বললেন, চাটা খেয়ে নাও। রিনির পিসি শাশুড়ি ঘণ্টাখানেক বসে নিজের মতো একাই বকবক করে চলে গেলেন। যাওয়ার সময় অপলা দেবী সাধারণ শিষ্টাচারটুকু বজায় রেখে বিদায় জানালেন। পিসি শাশুড়ি চলে যেতে এই ঘর ফাঁকা হলো। রিনি আর নিজের কৌতূহল চেপে রাখতে পারল না। সোফায় বসে থাকা শাশুড়ির পাশে গিয়ে দাঁড়ালো রিনি। একটু ইতস্তত করে বলল, মা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? অপলা দেবী চোখ তুলে রিনির দিকে তাকালেন, তারপর মৃদু হেসে বললেন, মনে করলে জিজ্ঞেস করবে না? তাহলে তো তোমার মনের কৌতূহলটা মনে ভেতরেই থেকে যাবে বৌমা। অপলা দেবী একটু সরে বসে রিনিকে পাশে বসতে ইশারা করলেন।
রিনি বসতেই বললেন, বলো বৌমা, কি বলবে? রিনি থতমত খেয়ে বলল, আসলে মা, যেদিন কাকিমারা এই বাড়িতে এসেছিলেন সেদিন আমাকে আপনার নামে অনেক কিছু বলেছিলেন, আর আজ পিসিমাও কত কি বলে গেলেন, তাই ভাবছি ওনারা আপনার সম্পর্কে কেন এমন কথা বলেন। অপলা দেবী শান্ত চোখে রিনির দিকে চাইলেন, তারপর বললেন, তাই বুঝি? তা বৌমা, এই কদিনে তোমার আমাকে কেমন মানুষ মনে হচ্ছে? রিনি সোজা শাশুড়ি চোখের দিকে তাকিয়ে বলল, আমার তো আপনাকে বেশ যুক্তিবাদী আর অন্যায় সহ্য না করা প্রতিবাদী মানুষ বলেই মনে হয় মা। অপলা দেবী একটু হাসলেন, তারপর বললেন, তোমার নিজের কথার মধ্যেই তো আমাকে করা প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বৌমা। রিনি না বোঝার মতো তাকিয়ে রইল। অপলা দেবী দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলেন, আজ অবধি কোথাও দেখেছো যে মানুষ প্রতিবাদ করে, অন্যায়ের সামনে মাথা নোয়ায় না? সে সবার কাছে খুব ভালো হতে পেরেছে। রিনি চুপ করে রইল। কথাটা একদম খাঁটি সত্য। অপলা দেবী দূর অতীতে ফিরে যাওয়ার মতো গলায় বললেন, যখন তোমার শ্বশুর মারা গেলেন, ঋষি তখন ক্লাস 8-এ পড়ে। আমি তখন দিশেহারা। আমার শাশুড়ি আর দেওরেরা চেয়েছিলেন আমি যেন হাত পেতে ওনাদের মুখাপেক্ষী হয়ে থাকি, ওনাদের দয়ায় বেঁচে থাকি। রিনি বুকের ভেতর একটা ধাক্কা অনুভব করলো। অপলা দেবী বলে চললেন, কিন্তু আমি নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম, একটা ছোট চাকরির চেষ্টা করছিলাম, পেয়েও গেলাম। কিন্তু চাকরি শুরু করতেই আমার শাশুড়ি বেঁকে বসলেন, পরিষ্কার জানিয়ে দিলেন ওনাদের বাড়ির বউ বাইরে চাকরি করলে নাকি বাড়ির মান সম্মান ধুলোয় মিশে যাবে, আমাকে ওই বাড়িতে থাকতে দেওয়া হবে না। তখন কাকু বা কাকিমারা কিছু বলেননি? রিনি জিজ্ঞেস করলো না। না। অপলা দেবী তিক্ত হেসে বললেন, যখন আমার শাশুড়ি আমায় ঘর থেকে বের করে দেওয়ার কথা বললেন, তখন আমার জায়েরা ননদ কেউ একটুও প্রতিবাদ করেনি। উল্টে ওরা আমার নামে নানা কুৎসা রটিয়ে তোমার ঠাকুমার কান ভারী করতো, বলতো আমি নাকি রাত বিরেতে বাইরে ঘুরে বেড়াই, কার সাথে নাকি আমার চক্কর চলছে, আরও কত কি কথা। রিনির গা শিউরে উঠল শুনে। অপলা দেবী থামলেন না। বাধ্য হয়ে ওই ভিটে ছেড়ে ছেলেকে নিয়ে আমি বেরিয়ে এসেছিলাম বৌমা। আজও সেই পৈতৃক ভিটের বিন্দুমাত্র ভাগ আমার ছেলেকে দেওয়া হয়নি। তুমিই বলো, তাহলে কেন যোগাযোগ রাখবো ওনাদের সাথে? রিনি অপলা দেবীর একটা হাত নিজের 2 হাতের মুঠোয় চেপে ধরল। অপলা দেবী বললেন, যারা আমার বিপদের দিনে আমায় দেখে হেসেছে, আমায় রাস্তায় বসাতে চেয়েছিল, আজকের সুখে স্বচ্ছন্দে কেন তাদের সঙ্গী করতে যাব বলো? রিনি শাশুড়ির হাত দুটো নিজের 2 হাতের মুঠোয় আরো শক্ত করে চেপে ধরল। রিনির মনে হলো এতকাল ধরে এই মানুষটাকে সবাই ভুল বুঝে এসেছে, অথচ ওনার ভেতরের শক্ত মানসিকতা আর সোজা কথা সোজাভাবে বলার ক্ষমতাটাকে সমাজ নাম দিয়েছে উগ্রতা। রিনি গভীর একটা শ্বাস নিয়ে স্পষ্ট গলায় বলল, আপনি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন মা। বিপদের দিনেই তো আসল মানুষকে চেনা যায়। যে কাকিমারা বা পিসিমা আপনার দুঃসময় পাশে না দাঁড়িয়ে উল্টে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, আপনাকে আর ঋষিকে রাস্তায় বসাতে চেয়েছিলেন, আজ আপনার ভালো দিনে আপনার তৈরি করা সংসারে এসে মিছিমিছি মিষ্টি কথা বলার বা ভাগ বসানোর কোনো অধিকার ওনাদের নেই। অপলা দেবী রিনির দিকে তাকালেন। এতদিন ধরে রিনির মনে যে দ্বিধার মেঘটা জমা হচ্ছিল তা যেন এক নিমেষে কেটে গেল। অপলা দেবী বললেন, বৌমা, তোমার কাকিমারা বা পিসিমা যদি সত্যি ভালো মানুষ হতেন কিংবা তোমার ভালো চাইতেন, তবে নতুন বউ হয়ে এই বাড়িতে পা দিতে না দিতেই তোমার কানে আমার নামে নিন্দে করতে বসতেন না। নতুন একটা মেয়ের মনে তার শাশুড়ি সম্পর্কে বিষ ঢেলে দিয়ে তোমার আর আমার মাঝখানে একটা ভুল বোঝাবুঝির দেওয়াল খাড়া করতে চাইতেন না। নিজেরা যেটা পারেনি সেটা নষ্ট করতে ওনাদের এত আনন্দ। কথাটা রিনির বুক ছুঁয়ে গেল। সত্যিই তো, যে মানুষগুলো সত্যি সংসারের মঙ্গল চায় তারা কি কখনো ঘরে নতুন বউকে উস্কানি দেয়? রিনি আলতো হেসে মাথা নেড়ে বলল, আমি কিন্তু ওনাদের কথা প্রথম দিন থেকেই পুরোপুরি বিশ্বাস করিনি মা। যেটা আমি নিজের চোখে দেখেছি আমি শুধু সেটুকুই বিশ্বাস করি। অপলা দেবী শান্ত মুখে রিনির দিকে চেয়ে রইলেন, যেন রিনির ভেতরের পরিণত মানসিকতাটাকে মেপে নিচ্ছিলেন। রিনি শাশুড়ির কাঁধে হাত রেখে এক বুক ভরসা নিয়ে বলল, আমার নিজের চোখে দেখা আপনি একজন অত্যন্ত নীতিবান, যুক্তিবাদী আর সোজা পথের মানুষ মা। যে মানুষ অন্যায়ের সাথে আপোষ করে না তাকে তো সমাজ খারাপ বলবেই। তাই বাইরে থেকে কে কি বলল বা আপনার নামে কি রটালো তাতে আমার কাছে আপনার মান সম্মান বিন্দু মাত্র কমবে না।
আপনি আমার কাছে প্রথম দিন যেমন শ্রদ্ধার ছিলেন, আজ তার চেয়েও অনেক বেশি অপত্য স্নেহের জায়গায় চলে এলেন। অপলা দেবী বললেন, এই বিশ্বাসটুকুই তো আসল বৌমা। সংসারে টাকা পয়সা বা নিয়ম কানুন যাই থাক না কেন, এই বিশ্বাস আর পরকে আপন ভাবার মানসিকতাটুকু যদি সংসারের প্রতিটা সদস্যের মধ্যে থাকে, তবেই না একটা বাড়ি সত্যি সত্যি সুখে শান্তিতে ভরা পরিবার হয়ে ওঠে। আজ তোমাকে এ কথাগুলো বলতে পেরে আমার বুকের ওপর থেকে যেন মস্ত একটা পাথরের বোঝা নেমে গেল। ঠিক সেই মুহূর্তেই ঋষি নিজের ঘর থেকে এসে বসার ঘরে এসে ঢুকলো। ও দরজার আড়ালে দাঁড়িয়ে মার বউয়ের নিঃশব্দ বোঝাপড়া, শ্রদ্ধা আর ভালোবাসার দারুণ মুহূর্তটা বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করছিল। ওর মুখে একটা স্বস্তির অভিব্যক্তি খেলে গেল। ঋষি একটু এগিয়ে এসে মায়ের পাশে সোফায় বসে হেসে বলল, কি গো রিনি, শাশুড়ি বৌমার গল্প কি শেষ হলো নাকি এখনো চলবে? আমি তো ঘরে বসে বসে ভাবছিলাম তোমরা দুজনে গল্পে গল্পে আজ বোধহয় আমার বিকেলবেলা চা আর জলখাবারের কথা পুরো ভুলেই গেছো। অপলা দেবী ছেলের দিকে ঘুরে পিঠে একটা আলতো চাটি মেরে হেসে উঠলেন। তোর সব কিছুতেই তাড়া, তোরা গল্প কর, আমি গিয়ে চা বসাচ্ছি। না না মা, আপনি একদম উঠবেন না, বসুন। রিনি চটপট সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে মিষ্টি হেসে বলল, আজ বিকেলের চা জল খাবার বানানোর দায়িত্ব পুরোটা আমার। আপনি এখানে বসে ঋষির সাথে গল্প করুন, আমি এক্ষুনি চা করে নিয়ে আসছি। অপলা দেবী আর কিছুই বললেন না, শুধু রিনির চলে যাওয়ার পথের দিকে চেয়ে স্নেহের হাসি হাসলেন। পাশে বসে ঋষি মায়ের মুখের দিকে তাকালো। বাবা মারা যাওয়ার পর থেকে যে মানুষটা একা হাতে সমস্ত ঝড় সামলে এসে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন, আজ সেই মায়ের মুখে বহুদিন পর এমন নিশ্চিন্তের হাসি দেখলো। রিনি রান্নাঘরে গিয়ে চায়ের জল চড়াতেই ওর মনে হলো, কাকিমারা বা পিসিমা বাইরে থেকে যাই বলুন না কেন, ও আসলে ভাগ্যবতী। শক্ত ভিতের মতো খাঁটি মানুষকে নিজের শাশুড়ি হিসেবে পেয়েছে, আর এই পরিবারটাকে কুটিলতা থেকে বাঁচিয়ে ভালোবাসায় আগলে রাখার দায়িত্বটা এখন সত্যি ওর। বাইরের মানুষের রটানো কথায় কান্না দিয়ে নিজের চোখে দেখা সত্য যুক্তিকে বিশ্বাস করাই বুদ্ধিমত্তার পরিচয়। অন্যায়ের প্রতিবাদ করা শক্ত মনের মানুষকে সমাজ প্রায়ই ভুল বোঝে, কিন্তু পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধা থাকলেই একটি পরিবার প্রকৃত সুখে শান্তিতে গড়ে ওঠে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।